লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুলিশ আমাদের যে দেখিয়েছিল তাতে আমরা ভেবেই নিয়েছিলাম যে তুমি আর আমাদের মধ্যে নেই। তাই তোমরা ইন্দ্রর বিয়ে দিয়ে দিলে। বাহ দাদু, কিচ্ছু বলার নেই আমার। আর আমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করলে কি করে? হ্যাঁ অন্তরা, তুমি দাদু ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলো না। ওরা যা বলছে ঠিকই বলছে। আমাদের পুলিশ ওই জলে ভেজা ডেড বডিটা দিয়েছিল, তাই আমরা ভেবেছিলাম যে তুমি আর বেঁচে নেই। আপনি চুপ করুন। প্রশ্নটা আমি ইন্দ্রকে করেছি। মেয়েটা এতদিনে একটু বদলালো না, একই রকম রয়ে গেল। লঘু গুরু কোনো জ্ঞান নেই। সেই আগের মতোই মায়ের সাথে খারাপ ভাবে কথা বলল। ঠাকুর, আমার যে ইন্দ্রর জন্য বড় চিন্তা হচ্ছে। আর মিতুল, ওকেই বা কি করে সামলাবো আমি? অন্তরা, একটু শান্ত হও। আমরা তোমার দিকটা বুঝতে পারছি, কিন্তু তুমিও আমাদের দিকটা বোঝার একটু চেষ্টা করো। এইভাবে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করলে, কথা বললে কোনো সমাধান তো হবে না। সমস্যার সমাধান এমনিও হবে না। আর কি বললে? তোমাদের দিকটা বুঝতে? তোমাদের দিকে বোঝার মতো আছে কি বলো তো? একজন 7 বছর পরে ফিরে এসে দেখছে সে বেঁচে থাকা সত্ত্বেও তার হাজবেন্ড অন্য একজনকে বিয়ে করে বসে আছে। তাহলে আমি শান্ত হব কি করে? মাথা ঠান্ডা রাখবো কি করে? আমাকে একটু বলবে প্লিজ? পুলিশ এসে কানাকার ডেড বডি দিয়ে চলে গেল, আর তোমরাও মেনে নিলে সেটা আমি? কেন একবার সত্যিটা জানার চেষ্টা করলে না? নাকি হাঁপ ছেড়ে বাঁচলে এটা ভেবে যে আপদ বিদায় হলো? কি চাতা কথা বলছো তুমি? অন্তরা, তুমি ওর সন্তানের মা, তোমার সম্বন্ধে ও কি করে এই কথা ভাবতে পারে? হ্যাঁ পারে, আলবাত পারে। ও আমার সাথে কিভাবে ঝগড়া করতো তোমরা জানতে না? তোমরা তো দেখতে চোখের সামনে ও দিনের পর দিন আমার সাথে ঝগড়া করতো, আর তোমরা ওকেই সাপোর্ট করতে। আমি জানি তোমরা সবাই মিলে এটাই চাইতে যে তোমাদের ছেলে আমার হাত থেকে মুক্তি পায়। কি ইন্দ্র, চাইতে না? তুমি সেটা চাইতে না? বলো কি ভেবেছো? হ্যাঁ আমি বাচ্চা না? আমাকে তোমরা সবাই মিলে যা বোঝাবে আমি বুঝে যাব। এতদিন পরে সবকিছু মনে পড়েছে বলে আমি আজ এ বাড়িতে ফিরে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে আমার মেয়েটা আর নেই। তাই বলে তোমরা সবাই ধরে নিলে যে আমিও মরে গেছি। আর তারপর ইন্দ্র মনের আনন্দে গিয়ে আরেকটা বিয়ে করে নিল। একটা জলে ডোবা বডি দেখে তোমরা আমি বলে শনাক্ত করে দিলে। একবার খুঁজেও দেখলে না আমায়? এটাই চেয়েছিলে না তুমি? আমি মরে যাই এটাই চেয়েছিলে না তুমি? খুব খুশি হয়েছিল এটা জেনে যে আমি মরে গেছি। ভোলে বাবা, মানুষটা তো খুব ভয়ঙ্কর। এইরকম মেজাজ মানুষটার। এই জন্য ইন্দ্রবাবু আমায় বলেছিলেন ওনার অতীত ভালো ছিল না। ইন্দ্রবাবু যে কষ্ট পাচ্ছেন বলে বাবা, কিন্তু এর থেকে আমি ওনাকে বাঁচাবো কি করে? বলো, চুপ করে থাকবে না। এটাই তো চেয়েছিলে তো তুমি যে আমি মরে যাই। হ্যাঁ হচ্ছে কি? কি করছো? ছাড়ো আমাকে। শান্ত হব না আমি। তোমরা সবাই এই কনস্পিরেসির পার্ট। তোমরা সবাই ইন্দ্রের বিয়েটাকে তাড়িয়ে উপভোগ করেছো।
তোমরা কেউ চাওইনি, কোনোদিন চাওইনি যে আমি আর ইন্দ্র সংসার করি। অন্তরা, তুমি যা বলছো একদম ঠিক কথা বলছো না। তুমি খুব ভালো করে জানো ইন্দ্রর মেজাজটাকে আমরা কোনোদিনই প্রায়োরিটি দিইনি। আর তুমি ইন্দ্রর সাথে যে ব্যবহারটা করতে, সেটা কি সমর্থনযোগ্য ছিল তুমি বলো? হাজার হোক না কেন ইন্দ্র এ বাড়ির ছেলে, আমার ভাইপো, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের, তাই না? বৌদি ভাই, আমি বড়দের মাঝখানে কথা বলতে চাই না, কিন্তু প্লিজ তুমি না জেনে এভাবে রিয়্যাক্ট করো না। এই, কি করছিলে তুমি এটা? ওনার নখের দাগটা ওই কত থাকবে? তুমি ওতে মলম লাগাবার কে? হ্যাঁ, তুমি শুনলে না? না, মামনি কি বললো? আমি বেঁচে থাকতে তোমাদের এই বিয়ের কোনো মানেই নেই। তোমাদের এই বিয়েটা ভ্যালিডই নয়। আমাদের দেশে এক বউ বেঁচে থাকতে আরেকজনকে বিয়ে করা ইজ আ ক্রাইম। ইন্দ্র তোমার কেউ নয়। আমি মানি না তোমাদের এই বিয়ে, আমি মানি না। বাড়িতে ঢুকতে না ঢুকতেই অশান্তি শুরু করে দিয়েছো। একটু শান্ত হয়ে বসো না। আমাদের বয়স হয়েছে অন্তরা, এত চিৎকার চেঁচামেচি আমাদের সহ্য হয় না। তোমাদের সহ্য হয় না ভেবে তো আর আমার জীবনটা চলবে না। আমার কি ভাল লাগছে দেখতে যে ইন্দ্র আমার সামনে আরেকটা বিয়ে করা বউকে নিয়ে দাঁড়িয়ে আছে? ভাল লাগছে না, আমার ভালো লাগছে না। তোমরা আমাকে বোঝাতে এসেছিলে না? একবার নিজেদের আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো তো। সহ্য করতে পারতে সহ্য করতে। বৌদি ভাই যে মুহূর্ত থেকে ফিরেছে আমি জানি দাদা ভাই জীবনটা নরক হয়ে যেতে বসেছে। পরিস্থিতি বিচার করছে না, কারুর কোনো কথা শুনছে না, শুধুমাত্র নিজের কথাই বলে যাচ্ছে। শোনো, তোমরা আমাকে যে যাই বোঝানোর চেষ্টা করো না কেন, আমি কিছুই বুঝবো না। একটা জিনিস আমি খুব ভালো করে জানি, আর সেটা হলো এদের এই বিয়েটা ভ্যালিড নয়। আর তাই জন্যে এই মেয়েটা এই বাড়িতে আর থাকবে না। এই, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার কোনো লজ্জা শরম নেই? তুমি বুঝতে পারছো না এখানে কি হচ্ছে? এত করে তো তোমার নিজে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু না, তুমি তো বেরোনোর মেয়েই নও। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ও বেরোনোর মেয়েই নয়, এখানে ঘাঁটি গেড়ে বসতে এসেছে। ইন্দ্রর ঘাড়ে একেবারে চেপে বসেছে। আমরা এতদিন ওকে বের করতে পারিনি কারণ আমাদের সেই জোর ছিল না। এখন তুমি এসে গেছো, ঘাট ধরে ওকে বের করে দাও ওকে। চলো। দাঁড়াও। মিতুলকে তুমি এইভাবে বাড়ি থেকে বার করে দিতে পারো না অন্তরা। এত দরদ, এত চিন্তায় মেয়েটার জন্য কেন গো? আগে থেকে বুঝি ঠিক করে রেখেছিল ওকে বিয়ে করবে বলে? নিশ্চয়ই আমি মরে গেছি শুনে খুব খুশি হয়েছিল তুমি, তাই না? হ্যাঁ গো, আমার অ্যাক্সিডেন্ট করিয়ে আমাকে কি তুমিই মেরে ফেলতে চেয়েছিলে এই মেয়েটাকে বিয়ে করবে বলে? সত্যি করে বলো তো। অন্তরা, তুমি আর একটা বাজে কথা বলবে না। এই বাড়িতে ঢোকার পর থেকে তুমি একটার পর একটা অভিযোগ করে যাচ্ছ আমার বিরুদ্ধে, আমার গোটা পরিবারের বিরুদ্ধে।
আমি কিন্তু আর একটা অভিযোগও শুনবো না, কারণ তুমি যা বলছো সবটাই মিথ্যে। মিথ্যে? মিথ্যেই যদি হয় তাহলে আমাকে খোঁজনি কেন? কে বলেছে? কে বলেছে আমরা তোমায় খুঁজিনি? আমরা তোমাকে খুঁজেছি, তোমাকে শনাক্ত করেছি, তারপর গিয়ে আমরা বিশ্বাস করেছি। সব বাজে কথা। মরে গেছি শুনে তোমরা নিশ্চিন্তই হয়েছিলে। আমার আমার মেয়েটা চলে গেল, সব কিছু তোমার জন্য। এই মেয়েটার জন্য তুমি তুমি শুধু আমাকে নয়, নিজের মেয়েকেও শেষ করে দিয়েছো। সোহাগকে আমি শেষ করেছি? আমি এতক্ষণ চুপ ছিলাম, তুমি যা বলছিলে চুপচাপ সহ্য করছিলাম, কিন্তু আর না। আজ সোহাগের চলে যাওয়ার জন্য কেউ যদি দায়ী থাকে সেটা শুধুমাত্র আমি। হ্যাঁ, তুমি। শুধুমাত্র তোমার রাগ, জেদ, অহংকার আর তাড়াহুড়ো সিদ্ধান্তের জন্য আজ এই দিনটা দেখতে হচ্ছে। তোমার মনে আছে সেদিন তুমি যখন বেরিয়ে যাচ্ছিলে, আমরা সবাই তোমাকে আটকানোর চেষ্টা করেছিলাম, বারবার বলেছিলাম, পই পই করে বলেছিলাম, অন্তরা যেও না। তুমি আমাদের একটা কথা শুননি। ওই ফুটফুটে মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেলে। আর যদি ওইভাবে তাড়াহুড়ো না করতে, তাহলে না ওই অ্যাক্সিডেন্ট হতো, না তোমার স্মৃতি যেত, না আমাদের সোহাগ আমাকে ছেড়ে চলে যেত। সারাটা জীবন ঠিক এইভাবে মেজাজ দেখিয়ে গেছো, নিজের যেটা ভালো মনে হচ্ছে সেটাই করেছো, কারোর কোনো দিন কথা শুনুনি, না আমার না বাড়ির লোকের। মানুষকে মানুষ বলে জ্ঞান করনি। আমার তো তোমাকে দেখে ধারণাই হয়ে গেছিল মেয়েরা বুঝি তোমার মতোই হয়, ইরেসপন্সিবল, কেয়ারলেস, কারো কোনো সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধিটুকু নেই। কিন্তু এই সব ধারণা পাল্টে দিল শুধুমাত্র এই মেয়েটা। অন্তরা, তুমি ঠিক শুনেছো, এই মেয়েটা আমাদের শিখিয়েছে কিভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। বাড়ির প্রত্যেকটা মানুষ ওর কাছে আজ কৃতজ্ঞ। দাদু বলো, ঠাম্মি বলো, পিসিমণি, বাবা, সবাই প্রত্যেকে কোনো না কোনো ভাবে ওর থেকে সাহায্য পেয়েছে। আর তাই বুঝি এই মেয়েটাকে বিয়ে করা জাস্টিফাইড হয়ে যায়। শোনো ইন্দ্র, তুমি আমাকে যাই বোঝানোর চেষ্টা করো না কেন, আমি খুব ভালো করে জানি যে তুমি এই মেয়েটাকে বিয়ে করবে বলেই এসব করেছো। অন্তরা, না জেনে বুঝে কোনো মন্তব্য করো না প্লিজ। 7টা বছর কম সময় নয়, এই 7 বছরে অনেক কিছু হয়ে যেতে পারে। অন্তরা, মিছিমিছি ইন্দ্রকে দোষারোপ করো না। দেখো, তুমি চলে যাওয়ার পরে, সোহাগ চলে যাওয়ার পরে ইন্দ্রর অবস্থাটা পাগল পাগল হয়ে গেছিল। ও যে কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি অন্তরা। হ্যাঁ অন্তরা, আমরা ঠাকুরের কাছে হতে দিয়েছিলাম যাতে ঠাকুর ওকে ভালো করে দেন, কিন্তু সেটা হয়নি। তারপর ইন্দ্র জীবনে এলো এই মিতুল, তাও সেটা 6 মাস আগে। অন্তরা, তুমি নিশ্চয়ই মাকে মিথ্যাবাদী ভাবছো না? তুমি নিজের মুখে শুনলে মা কি বললেন। তাহলে তুমি যে ইন্দ্রের বিরুদ্ধে অভিযোগগুলো করছো সেগুলো আসলে তোমার ভুল ধারণা। হ্যাঁ, তোমার খারাপ লাগা থাকতে পারে, সেটা আমি অগ্রাহ্য করছি না, কিন্তু তা বলে তুমি ইন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগগুলো করলে সেগুলো কিন্তু আমি সহ্য করব না। 7 বছর তুমি ছিলে না অন্তরা, এর মধ্যে আমাদের জীবন অনেকটা পাল্টে গেছে। আমরা আমাদের মতো করে জীবনটাকে গুছিয়ে নিয়েছি, ইন্দ্র ওর মতো করে ওর নিজের জীবনটাকে গুছিয়েছে। কিন্তু তুমি 7 বছর পর ফিরে এসেছো, আমরা খুশি, খুব খুশি,
কিন্তু তুমি ফিরে এসেছো বলে মিতুলকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেটা ঠিক নয়। তাই না বাবা? একদম ঠিক। মিতুল এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর এটাই আমার শেষ কথা। এই মেয়েটা এই বাড়িতে থাকবে? বাবা আপনি কি বলছেন বলুন তো? সুশোভন তোমাদের কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? মিতুল মিতুল করতে করতে আপনার দেবযানী একদম বাজে কথা বলবে না। মিতুল সম্পর্কে আমি তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। মিতুলের এ বাড়ি থেকে চলে যাবার কথা উঠছে কেন? ইন্দ্রর প্রথম স্ত্রী ফিরে এসেছে বলে, তাই তো? কিন্তু মিতুলের তো ইন্দ্র স্ত্রী ছাড়াও আর একটা পরিচয় আছে দেবযানী। মিতুল আমার মেয়ে। সেই পরিচয়ে ও এই বাড়িতে থাকবে, আর এই নিয়ে কোনো কথা হবে না। ঠিক, খোকা ঠিক কথাই বলেছে। মিতুল আমার নাতনি। যেমন ইন্দ্র, যেমন শুভ, যেমন কলি, ঠিক তেমনি মিতুল আমার নাতনি। এই পরিচয়ে ওই বাড়িতে থাকবে। এইভাবে গোটা পরিবার আমার পাশে দাঁড়ালো। অন্তরা, আমার বাড়ির লোক, দাদু, ঠাম্মি, পিসিমুনি কি বললো নিশ্চয় তুমি কান খুলে শুনে নিয়েছো। মিতুল এই বাড়িতেই থাকবে। ফার্দার মিতুলকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা যদি তুমি ভাবো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তুমি যখন এতদিন পর এই বাড়িতে এসছো, ভালো, তুমি থাকো, কিন্তু এটাও জেনে রাখো মিতুলও কিন্তু এই বাড়িতেই থাকবে। হাউ ডেয়ার ইউ! এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আমি এই বাড়িতে ফিরে আসার পরেও তুমি বলছো এই মেয়েটা এই বাড়িতেই থাকবে। ঠিক আছে, আমার বাকি বোঝাপড়াটা তাহলে তোমার সাথেই হবে। এসো তুমি, এসো আমার সঙ্গে। সর্বনাশ করেছে। অন্তরা যা রাগি, যা বদমেজাজি, এখন ইন্দ্রর সঙ্গে কি করবে ও কি জানে। মিতুল তুই দাঁড়িয়ে না থেকে যা কিছু একটা কর, কিছু একটা কর। ঠাম্মি আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। মিতুল, দাদাভাই খুব কষ্ট পাবে। বৌদিভাইকে আমার খুব ভালো করে জানি। তুমি প্লিজ যাও। মিতুল যা মা, যা, দাদুভাইকে বাঁচা, যা মা। আমরা কত স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে ইন্দ্র আবার নতুন জীবন শুরু করবে, কিন্তু আমাদের বড় ভয় করছে মা, আমাদের বড় ভয় করছে। তুই যা, যা মা। মিতুল, এইভাবে ইন্দ্র জীবনটা শেষ হতে পারে না, শেষ হতে পারে না তোর জীবনটাও। তোকে কিছু একটা করতে হবে মা। যা মা, তুই যা, যা মা। দাঁড়িয়ে থাকবে না, যা। মিতুল কিছু দাঁড়িয়ে থাকিস না, যা। অন্তরা, অন্তরা ছাড়ো, ছাড়ো। এতদিন পরে ফিরে এসে আমি ওই মেয়েটার কাছে নিজের অধিকার কিছুতেই হারাবো না, কিছুতেই না।
এসবের মানেটা কি ইন্দ্র? ও ওয়াও, এই ঘরে বুঝি তোমাদের ফুলসজ্জা হচ্ছিল? ছ মাস পরেও ফুলসজ্জা হয়? না জেনে বুঝে কোনো মন্তব্য করবে না। তুমি দরজা বন্ধ করছো কেন? বেশ করেছি, এটা আমার ঘর, আমার যা খুশি আমি তাই করব। আর কি বলছিলে? আমি আজে বাজে কথা বলছি? তুমি কি করেছো ইন্দ্র? হ্যাঁ, আমাকে ভুলে গিয়ে ওই মেয়েটাকে ছুঁয়েছো? ছি 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 ইন্দ্র, shame on you! তোমার লজ্জা করলো না? তুমি এটা করলে কি করে? হ্যাঁ, কি করে করতে পারলে? ভোলে বাবা, এসব এসব কি বলছে অন্তরা দিদি? ইন্দ্রবাবুর মতো মানুষকে এইভাবে অপমান করছে। আমি যে আর পারছি না বলে বাবা, আমি যে ওনার এই অপমান নিতে পারছি না। ইন্দ্রবাবু যে বড় কষ্ট পাচ্ছেন বলে বাবা।